তা আমি এমন একটা কল্যাণকর রাষ্ট্রে 10 বছর ছিলাম জাপানে। আমি দেখেছি কল্যাণকর রাষ্ট্র বলতে কি বোঝায়। ওদের প্রতিটা সেক্টরে আমি জাস্ট 2-3টা সেক্টর নিয়ে কথা বলতে চাই। প্রথমত হচ্ছে ওদের যে স্বাস্থ্য খাতে যেটা হয় যে ওদের একটা ন্যাশনাল হেলথ কেয়ার পলিসি আছে এবং এই ন্যাশনাল হেলথ কেয়ার পলিসিতে সবাইকেই কিন্তু ইনক্লুড হতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং এই ন্যাশনাল হেলথ কেয়ার পলিসির আন্ডারে যেই থাকবে, যখন সে হসপিটালে যাবে, হি অর শি ইজ গোয়িং টু গেট দ্য ইকুয়াল ফ্যাসিলিটি। এটা নো ম্যাটার যে কে কত রিচ, কে মিডল ক্লাসের, কে পোর, এইটা না। ন্যাশনাল হেলথ কেয়ার পলিসির মধ্যে ইনক্লুড হতে হবে। আপনি যদি ন্যাশনাল হেলথ কেয়ার পলিসিতে থাকেন, আপনার ইনকাম যদি মান্থলি 5 লাখ টাকা হয়, আপনাকে হয়তো হেলথ কেয়ার পলিসির জন্য মাসে 50,000 টাকা দিতে হবে। আবার আমার যদি মান্থলি ইনকাম 10,000 টাকা হয়, আমি ন্যাশনাল হেলথ কেয়ার পলিসির জন্য মান্থলি হয়তো 200 টাকা দিব। দেখেন, ইফ ইউ হ্যাভ মোর ইনকাম ইউ মোর পে, লেস ইনকাম লেস পে। কিন্তু সেবার ক্ষেত্রে কিন্তু সমতা, কোনো বৈষম্য নাই। গত 16 বছর আমরা কেমন ছিলাম? টোটালি ডিফারেন্ট। যার টাকা বেশি আছে সেই চিকিৎসা পেয়েছে, যে সরকারি মদতপুষ্ট বা যে ডিএনএ টেস্টে মনে হয়েছে এই দলের লোক, সে ফ্যাসিলিটি পেয়েছে। সরকারি যে সুবিধাগুলো ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছু সুবিধা ছিল, সেই সুবিধাগুলো কে পেয়েছে? যারা ফ্যাসিস্ট পরিবারের সদস্য ছিলেন তারাই কিন্তু পেয়েছে, সাধারণ মানুষ কিন্তু পায়নি। আমি এমনও দেখেছি আওয়ামী লীগের একজন নেতা, কোটি কোটি টাকার মালিক, ওয়াইফকে রিং পড়াবে, সে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে টাকা নিচ্ছে 2 লাখ টাকা। ওয়ারাস সত্যিকার অর্থে যার প্রয়োজন সে কিন্তু পাচ্ছে না। আপনি রাষ্ট্রের কিন্তু কিছু কল্যাণকর তহবিল আছে, সেগুলো পর্যন্ত যে মানুষগুলোর প্রয়োজন তারা সেটা পায়নি। এটা পুরোটাই ব্যর্থতা হচ্ছে এই ফ্যাসিস্ট, যে রাষ্ট্র ফ্যাসিস্ট, যে শাসক ফ্যাসিস্ট। স্বাভাবিকভাবে গরিব মানুষের সেখানে তো কোনো ফ্যাসিলিটি এনজয় করার সুযোগ থাকে না। বাংলাদেশ তো গরিব প্রধান একটি রাষ্ট্র। অধিকাংশ মানুষই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা দারিদ্র্য সীমার নিচে বাস করে। সেইখানে বসে এরকম রাষ্ট্র পরিচালনা করে কি করে প্রত্যেক বছরের পর বছর জিডিপি দেখতে পেয়েছি আমরা, এবং আমরা ডেভেলপমেন্ট দেখেছি। আসলে দেখেন যে জিডিপি যেটা হয় সেটা কিন্তু টোটাল রাষ্ট্রের যে সম্পদের উপর। আপনি যদি মাথাপিছু যে অন অ্যাভারেজ দেখেন, যে রিচ সে রিচই ছিল, যার কাছে টাকা আছে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু অন অ্যাভারেজ যে ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টটা কিন্তু ছিল না। ডেভেলপমেন্টটা ছিল রাষ্ট্রীয়ভাবে অনেক সম্পদের, অনেক টাকার মালিক আমরা ছিলাম। কিন্তু আপনি যদি দেখেন 80% 90% পিপল, ওদের কিন্তু সেই প্রপার্টি ছিলই। এবং এই রিলেটিভ যে প্রপার্টিটা, কেউ হচ্ছেন ধরেন হাজার হাজার কোটি টাকার মালিক। এবং আপনি দেখেন একটা সময় গেছে মিডল ক্লাস, লয়ার মিডল ক্লাস কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ব্যাপারটা ছিল এরকম, যেটা 10 বছর আগে আমার একজন জাপানিজ প্রফেসর এসে, ইকোনমিস্ট এসে বলেছিলেন যে তোমাদের দেশে মিডল ক্লাস ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তাই, যে হু হ্যাজ অ্যাবিলিটি টু পারচেস এ বার্গার বাই 500 টাকা, আর কারোর অ্যাবিলিটিটা নাই। ব্যাপারটা কিন্তু এমন হয়ে গেছে আমাদের সোসাইটিতে গত 16-17 বছর। কার সামর্থ্য আছে, কার নাই, মাঝামাঝি পন্থায় কিন্তু নাই, এমন অবস্থা হয়েছে। মানে মিডল ক্লাস ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। মিসম্যানেজমেন্ট না রাষ্ট্রীয় লোটপাটের জন্য, যেখানে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে লোটপাটের জন্য, তো সেখানে তো দুর্নীতি ইনস্টিটিউট প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। দুর্নীতি বরং আপনি একটা অফিসে গেলে খুঁজতে হবে যে কে ঘোষ খায় না। আপনি এই চিত্রটা কমন পাবেন যে ঘোষ খাচ্ছে সবাই, বরং আপনাকে খুঁজতে হবে যে অফিসে। আমি মাঝে মাঝে কিছু অফিসে যখন কাজের জন্য গিয়েছি, এমনও হয়েছে যে আমি যখন বলেছি যে ওনার কাছে যাব, উনি কি রেসপেক্টিভ পারসন কিনা, বলেছেন ওনার কাছে যাবেন আপনার কিন্তু কাগজপত্র ঠিকভাবে দিতে হবে। আমি বললাম কেন? কারণ উনি ঘুষ খায় না। তো এই মানুষগুলোকে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে আমরা গত 16 বছর সংখ্যালঘু হয়ে গেছে। যেটা আগে ঘুষখোররা ঘুষ খেতে লজ্জা পেত, নির্লজ্জ বা হায়া হয়ে গেছে। এবং ব্যাপারটা হয়ে গেছে ঘুষ খেতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি বলেছি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এক্স্যাক্টলি।